আজকের এই বিশ্লেষণে আমরা মানুষের সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা নিয়ে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব ঠিক কেন অনিশ্চয়তা বা আনপ্রেডিক্টেবিলিটি মানুষের মাঝে এত তীব্র একটা আকর্ষণ তৈরি করে। এটা শুধু কথার কথা নয়, বরং এর পেছনে রয়েছে একেবারে সলিড বিহেভিয়ারাল সাইকোলজি আর প্রাচীন স্টোয়িক দর্শনের দারুণ সব ব্যাখ্যা। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্যারাডক্স বা স্বাবিরোধী বিষয় নিয়ে ভাবা যাক। খেয়াল করে দেখবেন, যে মানুষটা সবসময় মানসিকভাবে সবচেয়ে বেশি অ্যাভেলেবল থাকে তাকেই কিন্তু সবচেয়ে বেশি অবহেলা করা হয়। এর কারণটা কি? মূল উৎস বলছে, কেউ যখন অন্যের কাছে একেবারে একটা খোলা বইয়ের মতো হয়ে যায়, সবসময় হাতের কাছে থাকে, তখন অবচেতনভাবেই তার সাইকোলজিক্যাল ভ্যালু বা মানসিক মূল্যটা কমতে শুরু করে। সবকিছু উজাড় করে দেওয়ার পরও যে উদাসীনতা ফিরে আসে, তার আসল কারণটা লুকিয়ে আছে এই খুব বেশি প্রেডিক্টেবল বা অনুমেয় হয়ে যাওয়ার মাঝেই। আচ্ছা, এবার চলুন দেখে নিই আজ আমরা ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূলত 5টি ধাপে এই পুরো তত্ত্বটা বিশ্লেষণ করব। অনুমেয়তার প্যারাডক্স, আসক্তিকর অনিশ্চয়তা, দ্বৈত সত্তা, ভ্যাকিউম এফেক্ট এবং সবশেষে আবেগের দুষ্প্রাপ্যতা। তো আমাদের প্রথম মূল থেমটি হচ্ছে অনুমেয়তার প্যারাডক্স। মানুষের মনস্তত্ত্বের একটা সাধারণ বৈশিষ্ট্য হল, যা কিছু পুরোপুরি আগে থেকেই অনুমান করা যায়, মন সেটাকে খুব দ্রুত অবমূল্যায়ন করতে শুরু করে। আর ঠিক এখানেই শ্যাডো প্রোটোকলের ধারণাটি চলে আসে। উৎস উপাদান অনুযায়ী এটি এমন একটি আচরণগত তত্ত্ব, যেখানে কৌশলগতভাবে আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত হওয়ার মাধ্যমে গভীর একটা মানসিক আকর্ষণ আর কৌতূহল তৈরি করা হয়। খেয়াল রাখা জরুরি, এটা কিন্তু কোনো ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে বলা হচ্ছে না, বরং নিজের ব্যক্তিত্বে একটা গভীরতা নিয়ে আসার পদ্ধতি হিসেবেই একে তুলে ধরা হয়েছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, আসক্তিকর ও নিশ্চয়তা। মানুষের মস্তিষ্ক কিন্তু অজানার প্রতি চরমভাবে আকৃষ্ট হয়। কেন জানেন? কারণ আমাদের মস্তিষ্ক রহস্যের সমাধান করতে ভীষণ ভালোবাসে। এই আসক্তিকর অনিশ্চয়তা বা অ্যাডিকটিভ আনসার্টেনিটি তৈরির 3টি সুনির্দিষ্ট ধাপ রয়েছে এখানে। প্রথমত, প্রতিদিনের পরিচিত রুটিন বা ছকগুলো চিহ্নিত করা। দ্বিতীয়ত, হঠাৎ করেই সেই রুটিনটাকে একেবারে ভেঙে দেওয়া। আর তৃতীয়ত, মানসিক কৌতূহল তৈরি হতে দেওয়া। পরিচিত ছক যখন ভেঙে যায়, তখন মস্তিষ্কের স্বয়ংক্রিয়ভাবেই এক বিশাল কৌতূহল তৈরি হয়, আর সে মরিয়া হয়ে উত্তর খুঁজতে বাধ্য হয়। আর এই ব্যাপারটা খুব দারুণভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে আমাদের খুব সাধারণ কাজগুলো অন্যের মনে প্রভাব ফেলে। যেমন ধরুন, প্রতিদিন সকালে নিয়ম করে মেসেজ দেওয়া, এটা একটা অনুমেয় কাজ, তাই না? কিন্তু হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই সে মেসেজ আসা বন্ধ হয়ে যায়, তখন মনস্তাত্ত্বিক ফলাফল হিসেবে অপরপক্ষের মনে এক আচ্ছন্ন করা কৌতূহল তৈরি হয়। কি হলো? সে কি ব্যস্ত? এই প্রশ্নগুলোই তাকে মানসিকভাবে ইনভেস্ট করতে বাধ্য করে। একইভাবে সবসময় সহজলভ্য থাকার বদলে যদি নিজের শখের কারণে কেউ ব্যস্ত থাকে, তবে অপরপক্ষ নতুন করে তার মূল্য বুঝতে শুরু করে। এই পুরো মনস্তাত্ত্বিক খেলাটিকে প্রাচীন স্টোয়িক দর্শনের সাথেও খুব সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। দার্শনিক এপিকটেটাসের একটা বিখ্যাত উক্তি আছে, যে মানুষ নিজের আবেগের প্রভু হতে পারে না, সে অন্য কারো দাসে পরিণত হয়। কথাটা কিন্তু এখানে শতভাগ প্রাসঙ্গিক। আত্মনিয়ন্ত্রণ ছাড়া এই প্রোটোকল কখনোই কাজ করবে না। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষ খুব সহজেই অন্যের কাছে অতিরিক্ত সহজলভ্য আর প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে, যা দিন শেষে তাকে অন্যের ইচ্ছে মতো চলতে বাধ্য করে। আমাদের তৃতীয় আলোচনার বিষয়টি হল দ্বৈত সত্তা। মনস্তত্ত্ব বলছে মানুষ একই সাথে দুটো জিনিস খোঁজে, হিরো এবং শ্যাডো। হিরো সত্তা হলো নিরাপত্তা, স্থিতিশীলতা আর সার্বক্ষণিক যত্নের প্রতীক। অন্যদিকে শ্যাডো সত্তা হলো উত্তেজনা, রহস্য, সুদৃঢ় সীমানা আর স্বাধীনতার প্রতীক। এখন মজার ব্যাপারটা হলো, কেউ যদি সারাক্ষণ শুধু হিরো সেজে সব দায়িত্ব পালন করে যায়, তবে খুব দ্রুতই কিন্তু সম্পর্কে একটা একঘেয়েমি চলে আসে। আকর্ষণটা ধরে রাখার জন্য ওই রহস্য বা শ্যাডো সত্তারও ভীষণ প্রয়োজন। তাহলে এই শ্যাডো সত্তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? উৎস থেকে বলা হচ্ছে, এর জন্য কিছু স্বাধীন লক্ষ্য এবং শখের পেছনে সময় দেয়াটা খুব জরুরি। নিজের একটা ব্যক্তিগত শক্ত সীমানা বা বাউন্ডারি থাকতে হবে। সম্পর্কের বাইরেও যে নিজের একটা আলাদা জগৎ আছে, সেটা স্পষ্ট করা দরকার। আর হ্যাঁ, জীবনের কিছু অংশ একেবারে অন্যের নাগালের বাইরে রাখতে হবে। এই স্বাধীনতাই মূলত আকর্ষণকে বাঁচিয়ে রাখে। এখন আমরা যাব চতুর্থ পর্যায়ে, ভ্যাকিউম এফেক্ট। দ্বন্দ্ব বা ঝগড়ার সময় মানসিক আত্মনিয়ন্ত্রণ ঠিক কিভাবে কাজ করে, এটা তারই একটা চমৎকার চিত্র। ভ্যাকিউম ইফেক্ট বা শূন্যতার প্রভাব হলো নীরবতা আর প্রতিক্রিয়াহীনতার মাধ্যমে তৈরি হওয়া এক ধরনের মানসিক ফাঁদ।
রাগের মুহূর্তে কেউ চিৎকার না করে যদি সম্পূর্ণ শান্ত থাকে তখন সেখানে একটা শূন্যতা তৈরি হয়, আর মানুষের মন কিন্তু শূন্যতা একেবারে সহ্য করতে পারে না। ফলে অপরপক্ষ তখন নিজের উদ্বেগ আর ভয় দিয়েই সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করে। এটি আসলে আত্মনিয়ন্ত্রণের একটা চূড়ান্ত রূপ। স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটা কথা আছে, নীরবতা এবং আত্মনিয়ন্ত্রণ হলো একজন মানুষের প্রকৃত শক্তি। এই উক্তিটি ভ্যাকিউম ইফেক্টের মূল নির্যাসকে দারুণভাবে ধারণ করে। প্রকৃত ক্ষমতা আসলে চিৎকার বা তর্ক করার মাঝে নেই, বরং ক্ষমতা লুকিয়ে আছে বাইরের কোনো ঘটনা দিয়ে নিজের ভেতরের শান্তিটাকে নষ্ট হতে না দেওয়ার মাঝে। এই অবিচল আত্মনিয়ন্ত্রণই হল মানুষের সবচেয়ে বড় মানসিক শক্তি। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ ধাপে, আবেগের দুষ্প্রাপ্যতা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটি হল ইমোশনাল টাইম ডাইলেশন বা আবেগিক সময়ের প্রসারণ। সহজ কথায় বললে এটা হলো একটা তীব্র বৈপরীত্য তৈরি করা। যখন একসাথে সময় কাটানো হচ্ছে তখন সম্পূর্ণ মনোযোগ দেয়া, কিন্তু যখন দূরে থাকা হচ্ছে তখন পুরোপুরি নিজের কাজে ব্যস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই তীব্র পার্থক্যের কারণেই মূলত অপরজন অভাবটা খুব তীব্রভাবে অনুভব করে, কারণ অনুপস্থিতি টের না পেলে উপস্থিতির আসলে কোনো মূল্যই থাকে না। আর এটাই হলো আর্ট অফ স্কার্সিটি বা অভাবের শিল্প। সবসময় সহজলভ্য না থাকার মাধ্যমেই মূলত একজনের ভ্যালিউ তৈরি হয়। একটা ব্যাপার খুব স্পষ্ট করা হয়েছে যে একজন মানুষের জীবন গড়ে ওঠা উচিত তার নিজস্ব লক্ষ্য আর উদ্দেশ্যকে কেন্দ্র করে, শুধু অন্যের মনোযোগ পাওয়ার আশায় নয়। যখন কেউ বাইরের ভ্যালিডেশনের উপর নির্ভর করা বন্ধ করে দেয় তখন সে প্রাকৃতিকভাবেই দুর্লভ এবং আকর্ষণীয় হয়ে ওঠে। এই বিষয়টা জীবনে প্রয়োগ করতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন শারীরিকভাবে উপস্থিত থাকলে মোবাইল বা চারপাশের সবকিছু ভুলে পূর্ণ মনোযোগ দেয়া, আবার দূরে থাকলে ভার্চুয়ালি সবসময় কানেক্টেড না থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা, সারাক্ষণ যোগাযোগের চেষ্টা না করে বরং নিজের ব্যক্তিগত লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া। এই দুষ্প্রাপ্যতাই দুজনের একসাথে কাটানো মুহূর্তগুলোকে অনেক বেশি স্পেশাল করে তোলে। আমাদের শেষ পর্যায়, উপসংহার, গভীরতা প্রতারণা নয়। এতক্ষণ আমরা যেসব কৌশল দেখলাম তার মূল উদ্দেশ্য কিন্তু কোনো সস্তা ম্যানিপুলেশন বা প্রতারণা নয়, বরং এটি হলো নিজের ব্যক্তিত্বের গভীরতা আর মানসিক স্বাধীনতা গড়ে তোলার একটা উপায়। যখন কেউ সত্যিকারের স্বাধীন এবং আনপ্রেডিক্টেবল হতে পারে তখন চারপাশের মানুষ প্রাকৃতিকভাবেই তার প্রতি ইনভেস্ট করতে বাধ্য হয়, আর তখন তাকে কখনোই সস্তা বা টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেয়ার কোনো সুযোগই থাকে না। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের বিশ্লেষণটা শেষ করতে চাই। আমরা আজ অনুমেয়তার প্যারাডক্স, আসক্তিকর অনিশ্চয়তা, ভ্যাকিউম এফেক্ট আর ইমোশনাল টাইম ডাইলেশনের মতো দারুণ কিছু মনস্তাত্ত্বিক কৌশল দেখলাম। মানুষের এই জটিল সম্পর্কের সমীকরণে এই বিষয়গুলোর মধ্যে ঠিক কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয়? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমে মানবীয় মনস্তত্ত্বকে হয়তো আরও গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো কৌতূহলোদ্দীপক বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে।